কথা হচ্ছে আপনাদের? কথা ব্যাকুল কণ্ঠে বলল। দেখো না ওরা, আমার বাবাকে জিজ্ঞাসা করেছি আমি কবে বড় হব, আর বাবা হাসছে। ওরা হাসি মুখে বলল। বড় হতে হবে কেন? ছোট থাকাই তো মজা। কথা অবাক হয়ে বলল। তাই নাকি? হুম, বড়দের অনেক কাজ করতে হয়, অনেক টেনশন করতে হয়। ছোটদের তো আর সেসব টেনশন নেই। তারা চাইলেই গেম খেলতে পারে, টিভি দেখতে পারে, তাই না? তাই তো, তাহলে কি আমি বড় হব না? একদমই না, সবসময় এরকম থাকবে। এখন লক্ষ্মী মেয়ের মতো মিল্কশেকটা শেষ করে ফেলো তো সোনা। ছবি আঁকতে আঁকতে খাই। হুম। কথা আরশাদের কোল থেকে নেমে তার মিল্কশেক নিয়ে চলে গেল ছবি আঁকার সরঞ্জামগুলোর কাছে। কথা এ বাড়িতে এসেছে গতকাল। আরশাদ আগে থেকে তার জন্য বেশ অনেক রং, পেন্সিল আরও হাবিজাবি ছবি আঁকার সরঞ্জাম এনে রেখেছিল। ওগুলো দেখার পর থেকে একের পর এক ছবি এঁকেই যাচ্ছে কথা। এমনকি জিনিসগুলো বাগানেও নিয়ে এসেছে ছবি আঁকবে। ওরা কথার দিকে তাকিয়ে থেকে হাসি হাসি গলায় বলল। বিরাট আর্টিস্ট হবে আপনার মেয়ে। আরশাদ তার কফির কাপে চুমুক দিয়ে বলল। তোমার তাই মনে হয়? হুম, আপনার কি মনে হয়? আরশাদ কিছুক্ষণ ভেবে বলল। আমার তো মনে হয় কথা অ্যাথলিট হবে। অ্যাথলিট? হুম, ওর মধ্যে একটা স্পোর্টি স্পিড দেখতে পাই। আবার মাঝে মাঝে মনে হয় কথা ভিন্ন ফিল্ডে যাবে, সায়েন্টিস্ট টাইপের কিছু হবে। ওরা আগ্রহ নিয়ে বলল। আপনি চান না কথা আপনার মতো অভিনয় করুক? আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল। না, চাইলে করবে, না চাইলে কোনো জয়জুরে নেই। আমি চাই ওর যা ইচ্ছা তাই হবে। আচ্ছা স্যার, ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? আরশাদকে উত্তরটা ভাবতে এক মুহূর্ত অপচয় করতে হলো না, সঙ্গে সঙ্গে সে বলল। ক্রিকেটার। ওরা হতভম্ব হয়ে বলল। সত্যি? স্কুলের ক্লাবের রেগুলার ক্রিকেট খেলতাম। আমি ছিলাম আমাদের টিমের ক্যাপ্টেন, খুবই অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন। আমি ওপেনিং ব্যাটিং করব, আবার ওপেনিং বোলিংও আমি করব। আপনি অলরাউন্ডার ছিলেন? হুম, প্লেয়ার হিসেবে প্রচুর অ্যাগ্রেসিভ ছিলাম। বেশিরভাগ সময় আমার ঝগড়া বাঁধত আম্পায়ারের সঙ্গে। আমাকে আউট দিলেও ওকে মারার জন্য দৌড় দিতাম। আরশাদের চোখ দুটোতে যেন স্পষ্ট ফুটে উঠেছে তার ছোটবেলার মজার স্মৃতিগুলো। যে ওই চোখ দুটোর দিকে তাকাবে সেই দেখতে পারে সমস্ত স্মৃতি। ইদানিং ওই চোখ দুটোর দিকে তাকানোর সাধ্য হারিয়ে ফেলেছে ওরা। আরশাদের চোখের দিকে তাকিয়ে তার মনের মাঝে হাজারো প্রজাপতি উড়ে বেড়ায়। বুকের মাঝে হৃদয়টা প্রচণ্ড গতিতে লাফিয়ে ওঠে। নিজেকে সামলে নিয়ে ওরা বলল। তারপর? আরশাদ মলিন স্বরে বলল। তারপর আর কি, স্কুল শেষ হয়ে গেল, আমার ক্রিকেটও শেষ হয়ে গেল। ইচ্ছা ছিল ন্যাশনাল টিমের জন্য খেলবো, কিন্তু হলো না। কিন্তু স্যার, ন্যাশনাল টিমের প্লেয়ারদের তো ফেমাস হতে হয়, আপনি তো কখনো ফেমাস হতে চাননি। এটা তো ভেবে দেখিনি। ওরা কৌতূহল নিয়ে বলল। স্কুলের পর আর কন্টিনিউ করলেন না কেন? আমার বাবা তখন কেবল আমাদের ছেড়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল। একে তো এত বড় একটা ধাক্কা, তার উপরে মা আমাদের কাছে রেখে নেওয়া ধার কি করে শোধ করব, তাই ভেবে মায়ের রাতের ঘুম হারাম। পড়াশোনাতে ঠিকমতো মন বসতো না। আর ক্রিকেট। ওরা চুপ করে রইল। আরশাদ বলল। তুমি কি হতে চেয়েছিলে? ওরা কিছুটা ভেবে বলল। আমি ছোটবেলায় কখনো স্বপ্ন দেখার সুযোগই পাইনি। তবে আমার মা যখন চিকিৎসার অভাবে মারা গেল, তখন আমার ইচ্ছে হতো বড় হয়ে ডক্টর হব। ভাবতাম আমি যখন ডক্টর হব তখন দেশে কাউকে আর চিকিৎসার অভাবে মারা যেতে হবে না। কিন্তু পরে বুঝেছি ডক্টর হওয়ার জন্য কঠিন সাধনা করতে হয়। আমি ভালো স্টুডেন্ট হলেও হার্ড ওয়ার্ক করতে পারতাম না, তাই 9-এ উঠে আর সায়েন্স নেইনি। একটা ব্যাপার খেয়াল করছে ওরা, কোন ব্যাপার স্যার? আমাদের স্বপ্নগুলো কখনো কখনো পরিবারের কারণে ভেঙে যায়। আমার স্বপ্ন যেমন গিয়েছিল, ওরা তুমি তো স্বপ্ন দেখার সুযোগই পাওনি। আসলেই? এই জন্য আমি চাই কথা যা ইচ্ছা সে তাই করুক। ছবি আঁকা শেষে তাদের দিকে উচ্ছ্বসিত ভঙ্গিতে ছুটে এলো কথা। তার ঠোঁট জুড়ে হাসির ছড়াছড়ি। হাসতে হাসতে কথা ছবিটা আরশাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল। বাবা দেখো। আরশাদ ছবিটা হাতে নিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলো। ছবিতে একটা পালতোলা নৌকা নদীতে ভেসে বেড়াচ্ছে। নৌকায় বসে রয়েছে তিনজন। তাদের সকলের মুখে প্রচ্ছন্ন একটা হাসি। ওরা মুগ্ধ গলায় বলল। ও মা, কি সুন্দর হয়েছে! এটা কে কে? কথা আঙ্গুল দেখিয়ে বলল। এটা আমি, এটা বাবা, আর এটা ওরা। এবারই দোতলায় আরশাদের ঘর এবং বিশাল লাইব্রেরি ঘর ছাড়াও আরো দুটো ঘর রয়েছে। তার একটা বর্তমানে সাজানো হচ্ছে কথার ঘর হিসেবে। কথার দীর্ঘদিনের অভিযোগ, এ বাড়িতে তার নিজের কোনো ঘর নেই।
সেই অভিযোগের ভিত্তিতে আরশাদ এই ঘরটাকে কথার ঘর হিসেবে নতুন করে সাজিয়েছে। দেয়াল জুড়ে তার পছন্দের কার্টুনের ওয়ালপেপার লাগানো হয়েছে। ঘরের এক কোণে তার সব খেলনার পুতুলগুলো রাখা হয়েছে, যাতে কথা সেখানেই তার খেলনা ছড়িয়ে ছিটিয়ে খেলতে পারে। নতুন একটা স্মার্ট টিভি আনা হয়েছে। দিনরাত কার্টুন ছাড়া কথার মন টেকে না। এছাড়াও সবুজ রঙের সুন্দর একটা স্টাডি টেবিল আনা হয়েছে। কথার পছন্দের রং সবুজ, যদিও বাবার কাছে এসে কথা কখনো পড়তে বসে না, তবুও যাতে তার ইচ্ছা হলে এখানে বসে পড়তে পারে বা ছবি আঁকতে পারে, সেজন্যই এই টেবিল। আজকালকার স্মার্ট টিভিগুলোয় আবার গেমও খেলা যায়। কার্টুন দেখে বিরক্ত হয়ে গেলে কথা টিভিতে গেম খেলে। আরশাদ বিছানায় বসে তার জন্য গেমগুলো ইনস্টল করে দিচ্ছে। আর ওদিকে এ পর্যন্ত কথা যতগুলো ছবি এঁকেছে সবগুলো ওরা ছোট ছোট ফ্রেমে ভরে দেয়ালে ঝুলিয়ে রাখতে ব্যস্ত। কথা অবাক চোখে দুজনার কাজ দেখছে। কাজের ফাঁকে ওরা হাসি মুখে বলল, কথা, তোমার নতুন ঘর পছন্দ হয়েছে? কথা উৎফুল্ল ভঙ্গিতে বলল। খুব পছন্দ হয়েছে ওরা। আরশাদ আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল। পছন্দ তো হতেই হবে, বাবা ডিজাইন করেছে বলে কথা। ওরা বলল। আমিও হেল্প করেছি। কথা হঠাৎ কি যেন মনে করে বলল, আচ্ছা ওরা, তুমি কি সত্যি সত্যি এখন থেকে এই বাসায় থাকবে? ওরা মজার ছলে বলল। মানুষ মিথ্যি মিথ্যি থাকতে পারে বুঝি? ওরা এ বাড়িতে আসার পর এবারই প্রথম এলো কথা। ওরা ভয় ছিল তাকে এই বাড়িতে দেখে কথার প্রতিক্রিয়া না জানি কেমন হয়। কথা যদি তার সার্বক্ষণিক উপস্থিতি পছন্দ না করে। আসলে সেরকম কিছুই হয়নি। বড়দের মধ্যে কথা সব থেকে বেশি পছন্দ করে ওরাকে। নিজের প্রিয় বড় মানুষকে এ বাড়িতে দেখে কথার আনন্দের সকল সীমা ছাড়িয়ে গেছে। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওরা সারাক্ষণ তার কাছেই আছে। রাতে খাবার টেবিলে সাধারণত নিজেদের মধ্যে কথা বলে আরশাদ এবং ওরা, কখনো কাজ নিয়ে, শুটিং নিয়ে, আবার কখনো জীবনের বিশেষ কোনো ঘটনা নিয়ে। তবে আজ কথা বলার বিন্দুমাত্র অবকাশ পেল না দুজনার কেউই। সকল কথার ঝুলি আজ কথার কাছে। আরশাদ মেয়েকে খাইয়ে দিতে দিতে বলল, এটা কিন্তু ঠিক না বাবা, তুই না গুড গার্ল, গুড গার্লরা মারামারি করে। কথা জোর গলায় বলল। কিন্তু বাবা, ওই ছেলেটা তো আমার সব বই ছিঁড়ে ফেলেছে। তুমি ওর সব বই ছিঁড়ে ফেলতি, ঘুষি মারাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? 2 মাস পর দেশে ফিরে ক্লাসে গিয়ে কথা একটা ছেলের নাক বরাবর সজোরে ঘুষি মেরে আসে। এই নিয়ে ক্লাস টিচার বাসায় অভিযোগ জানিয়ে একাকার কাণ্ড করেছে। তবে কথার মতে যে ছেলেটাকে সে ঘুষি মেরেছে সে আস্ত একটা বাদর। বাদর তার সঙ্গে বাদরামি করেছে, তাই সে ঘুষি মেরেছে। ভবিষ্যতে বাদরামি করলে ফের ঘুষি খাবে। কথা গাল ফুলিয়ে বলল। আমার রাগ হয়েছিল, রাগ হলে কি করব আমি? ওরা আরশাদের দিকে তাকিয়ে বলল। অবিকল আপনার রাগটাই পেয়েছে। আরশাদ ভ্রুকুচকে বলল, তাই বলে আমি কাউকে ঘুষি মারি না। এখন না হয় মারেন না, ওর মতো বয়সে তো ঠিকই আম্পায়ার বেচারাকে মারার জন্য দৌড়াতেন। অরার এমন কথায় সে এবং কথা দুজনে হেসে হেসে কুটি কুটি হলো। কথার সঙ্গে আজ আরশাদ এবং তার দিনটা দারুণ কেটেছে। ইস, মেয়েটা এখানে থেকে গেলে না কত জানি ভালো হতো। রাত 9:33। ইতিমধ্যে কথার ঘুমের সময় পার হয়ে গেছে। বাবার কাছে এলে কথা সাধারণত একটু রাত করেই ঘুমায়। তবুও ঘুম নিয়ে আরশাদের কড়াকড়ির কারণে বেশি রাত জাগতে পারে না। বসার ঘরের সোফায় কথা অরার কোলে বসে টিভি দেখছিল। আরশাদ হঠাৎ এসে বলল, বাবা চলো এখন, আবার কালকে টিভি দেখবে। কথা অস্পষ্ট গলায় বলল। আচ্ছা তুমি যাও, আমি ওরাকে গুড নাইট বলে আসছি। আমাকে যেতে হবে কেন? তুই এখনই গুড নাইট বলে আয়। কথা জেদ ধরে বলল, না, আমি ওরাকে একা একা গুড নাইট বলবো। তুমি যাও, আমি 1 মিনিটের মধ্যেই আসছি। আরশাদ সিঁড়িতে পা রাখতে রাখতে বলল, যাচ্ছি, 1 মিনিটের মধ্যে যদি না দেখি তোর আজকে খবর আছে। আরশাদ চলে যেতেই কথা অরাকে জড়িয়ে ধরে তার কানের কাছে ফিসফিস করে বলল। ওরা, তোমার মনে আছে তো? অরা আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ বাবা, ভুলে যাইনি। আমাকে ডেকো কিন্তু, আমি তোমাকে হেল্প করব। অরা বিস্মিত হয়ে আদুরে গলায় বলল। তুমি আমায় হেল্প করবে? কথা দৃঢ় গলায় বলল। হুম। তাহলে তো ডাকতেই হবে। এখন তুমি যাও, বাবা ঘুমিয়ে পড়লেই আমি তোমায় ডেকে দিব। নতুন ঘরের বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে কথা। পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আরশাদ। তবুও কিছুতেই ঘুম নেমে আসছে না তার দু চোখে। বারবার ইচ্ছে করছে উঠে বসে বাবার সঙ্গে গল্প করতে। কথা হঠাৎ চোখ দুটো মেলে তাকিয়ে বলল, বাবা শোনো, এবার আমি আর যাবো না, এখানেই থাকবো। আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল। এই এই, কথা তো প্রতিবারই বলছিস, এবার সত্যি সত্যি বলছি। কেন এবার এমন কি হয়েছে? এবার এখানে ওরা আছে। আরশাদ ক্ষীণ হাসি এসে বলল, ওরাকে তুই খুব পছন্দ করিস? কই তো, সি ইজ মাই এলসা। আরশাদ বিভ্রান্ত স্বরে বলল। এলসাটা আবার কে?
কথা হতাশ গলায় বলল, তুমি এলসাকে চেনো না? কোনো ডিজনি প্রিন্সেস নিশ্চয়ই। প্রিন্সেস না, এলসা হলো কুইন, ওরাও আমার কুইন। হয়েছে, অনেক পাকা পাকা কথা হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। কথাকে ঘুম পাড়িয়ে রেখে আরশাদ নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ইদানিং তার অনিদ্রা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ডাক্তার সাহেবের দেওয়া ঘুমের ওষুধ কাজে দিচ্ছে। আগে তো বেচারা ঘুমের ওষুধ খেয়ে দু চোখের পাতা এক করতে পারতো না। আরশাদের মনের একটা অংশ মনে করে এ অনিদ্রা সেরে যাওয়ার পিছনে কোনো না কোনোভাবে অরার অবদান রয়েছে। অরাই বাড়িতে আসার পর থেকে আরশাদ তার মনের গভীরতম স্তরে জমে থাকা কথাগুলো বলার মতো একজন মানুষ পেয়েছে। যন্ত্রণার কথাগুলো কারো সাথে ভাগাভাগি করে নিলে মন অনেকটাই হালকা হয়ে যায়। কথা ঘুমাতে চলে যাওয়ার পর অরা কতগুলো কাজ এগিয়ে রাখলো। কেকের ব্যাটার তৈরি করে ওভেনে ঢুকিয়ে দিল, আর চুলায় বসিয়ে দিল পায়েস। কেক তৈরি হতে হতে প্রায় ৪৫ মিনিট লেগে গেল। ওদিকে পায়েস রান্নাও শেষ করে ফেলেছে অরা। ওভেনে কেক তৈরি হওয়ার পর সেটা কয়েক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হয়, নাহলে ক্রিমটা ঠিকমতো বসে না। তবে এখন সেই সময় নেই, তাই অরা কেকটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলো। ডিপের তীব্রতায় যতটুকু ঠান্ডা হতে পারে। ১১টার কাছাকাছি অরা রান্নাঘর থেকে পা বাড়ালো কথার ঘরের দিকে। ছোট ছোট পা ফেলছে যাতে কোনো আওয়াজ না হয়। সব কাজ শেষ হয়ে গেলেও মজার একটা কাজ বাকি, কেক ডেকোরেশন। এই কাজটা অরা কথাকে নিয়ে করবে। এমনিতেই মেয়েটা বলে রেখেছিল অরাকে হেল্প করবে। ঘুম থেকে উঠে যদি দেখে অরা একাই সব কাজ শেষ করে ফেলেছে তাহলে নির্ঘাত রেগে যাবে। তার তো আবার বাবার মতো রাগ বেশি। ঘরের বাতি না জ্বালিয়ে অরা ফিসফিস করে ডাকলো, কথা কথা। অন্ধকারের মধ্যেও অরা স্পষ্ট দেখতে পেল ছোট্ট কথা সঙ্গে সঙ্গে উঠে বসেছে। অরা অবাক গলায় বলল, তুমি ঘুমোনি না তো, কেন সোনা? ঘুমালে তো আর উঠতে পারবো না, তাই ঘুমাইনি। অরা বাতি জ্বালিয়ে কথাকে কোলে নিয়ে মুগ্ধ গলায় বলল, বাহ, তুমি তো অনেক চালাক। চালাক মানে কি ওরা? অরা কিছুক্ষণ ভেবে বলল, চালাক মানে ক্লেভার। কথা বেশিরভাগ সময় বাংলায় কথা বললে বেশ অনেক বাংলা শব্দের অর্থ জানে না, সেক্ষেত্রে তাকে ইংরেজি শব্দটা বলতে হয়। আচ্ছা, চালাক ভালো হয় নাকি খারাপ? ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। সেটা কিভাবে? এখন বুঝবে না, বড় হলে বুঝবে। কথা থমথমে গলায় বলল, কিন্তু তুমি তো বড় হতে না করলে। ও তাই তো। আচ্ছা, চালাকরা ভালো হয়, যেমন আমার কথা শোনা। সীমার জন্য কাপকেক বানাতে বানাতে অরার কেক বানাতে হাত বেশ ভালোই পেকেছে। তবে সমস্যা হলো সীমার জন্য বানানো কাপকেকের ডিজাইন এলোমেলো হলেও সমস্যা নেই। তবে আজ সমস্যা আছে, কোনোভাবেই ভুল করা যাবে না। ক্রিমের ব্যাগটা নিয়ে ডিজাইন করতে গিয়ে অরার হাতটা কেঁপে উঠছে। কেকের উপরে কি ডিজাইন হবে তা কথা ঠিক করে দিয়েছে। অরাকে সুপারম্যানের লোগো আঁকতে হবে। সুপারম্যানের লোগোর একটা ছবি গুগল থেকে নামিয়ে পাশেই রেখেছে অরা। দেখে দেখে ডিজাইন করার চেষ্টা করছে, তবুও হাত কাঁপাকাঁপি যেন থামছেই না। অরা কথাকে সাবধান করে দিয়ে বলল, আমি কিন্তু ভালো করে আঁকতে পারবো না, কথা ভুল হবে। কথা পাশেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে অরার কেক সাজানো দেখছিল। এমন কথা শুনে জোর গলায় বলল, না, আমি জানি তুমি সুন্দর করে আঁকবে। কথা, হ্যাঁ, তুমি কেকের উপরে সুপারম্যানের সাইন আঁকতে বলে কেন? বাবাকে অনেক ভালোবাসো তাই না? কারণ সুপারম্যান আমার ফেভারিট সুপার হিরো, আর বাবা আমার সুপার হিরো। লবণের মতো। কথা লম্বা শ্বাস নিয়ে বলল, হ্যাঁ, আমি বাবাকে লবণের মতন ভালোবাসি। হ্যাঁ, কেন ওই গল্পটা শোনোনি? একটা রাজার ৩ মেয়ে ছিল। একটা মেয়ে তাকে চিনির মতন ভালোবাসে, আর একজন গুড়ের মতন ভালোবাসে, আর শেষ হচ্ছে লবণের মতন ভালোবাসে। রাজা এই শুনে খুব রেগে গেছিল, কিন্তু পরে বুঝতে পেরেছে লবণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। লবণ ছাড়া তো আমরা খেতেই পারি না। কি যুগ এসে গেল! আগে বড়রা বাচ্চাদের গল্প শোনাতো, আর এখন বাচ্চারা বড়দের গল্প শোনাচ্ছে। অরা চমৎকৃত হয়ে বলল, বাহ কথা, তুমি তো অনেক সুন্দর সুন্দর গল্প জানো। কে বলেছে তোমাকে এই গল্পটা? আমি নানির বাসায় গিয়েছিলাম না, নানি বলেছে। ঘড়িতে কাটায় কাটায় রাত ১২টা। কথা এবং অরা দাঁড়িয়ে আছে আরশাদের ঘরের সামনে। অরার হাতে কেকটা। তার বুক ধুকপুক করছে, মনের মাঝে বিচিত্র এক আনন্দ আর উদ্দীপনা কাজ করছে। না জানি এই সারপ্রাইজে আরশাদের প্রতিক্রিয়া কেমন হয়। কথা তার ছোট্ট হাতে অনবরত দরজায় টোকা দিয়ে যাচ্ছে, তবুও অপর প্রান্ত থেকে কোনো সারা শব্দ নেই। আরশাদের এই এক বদভ্যাস, হয়তো সারা রাত জেগে থাকবে আর ঘুমিয়ে পড়লে তো আর ওঠার নামই নেবে না। কথা ব্যর্থ হয়ে বিরক্ত গলায় বলল, ওরা, তুমি এই দরজাটা খুলতে পারো? অরা কিঞ্চিত সংশয় নিয়ে বলল, পারি, কিন্তু বাবা যদি রাগ করে? দূর, বাবা আমার উপর রাগ করবে। কি যে বলো তুমি! আরশাদের ঘরের লকের পাসওয়ার্ডটা এখনো মনে রেখেছে ওরা, 2409। ভয়ে ভয়ে এক একটা নাম্বার প্রেস করলো সে। লক খুলে যেতেই কথা দরজা খুলে ভেতরে প্রবেশ করলো।
ওরা অনিশ্চিত পায়ে তার পিছু নিল। পুরো ঘর অন্ধকারে ছেয়ে আছে। এসির হিমশীতল হাওয়া গায়ে লাগতেই যেন হাড় হিম হয়ে গেল। ওরা গিয়ে সাবধানে ডিম লাইট ধরিয়ে দিল। কাঁধ পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে ঘুমাচ্ছে আরশাদ। তার চোখে মুখে অদ্ভুত এক স্নিগ্ধতা। এক মুহূর্তের জন্য ওরার ইচ্ছে হলো তার ঘুমটা না ভাঙিয়ে সারা রাত তার দিকে তাকিয়ে থাকতে। মুহূর্তেই সামলে নিল নিজেকে। আজকাল এমন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে তার ইচ্ছাগুলো। কথা বিছানায় উঠে বসে ঘুমন্ত আরশাদের গায়ে আলতো ধাক্কা দিয়ে বলল, বাবা 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 ওঠো না, আরশাদ ঘুম জড়ানো কণ্ঠে বলল। ওঠো না বাবা। আরশাদের মাঝে কোনো প্রকার হেলদোল নেই। ঠিক আগের ভঙ্গিতেই ঘুমিয়ে রইল সে। কথা অরার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, উঠছো না তো। অরা বলল, আবার ডাকো। কথা এবার গলা ফাটিয়ে ডাকলো। বাবা আরশাদের ঘুম মনে হয় তাতে কিছুটা ভাঙলো। চোখ মেলে তাকিয়ে বলল, কি মা? ওঠো আগে। আরশাদ উঠে বসতে বসতে বলল। কি হয়েছে? ভালোভাবে আরশাদ চোখ মেলে তাকিয়ে দেখলো কেক হাতে অরা দাঁড়িয়ে আছে। কেকের উপরে জ্বলন্ত মোমবাতি। আরশাদ আর কিছু বুঝে ওঠার আগে কথা উৎফুল্ল ভঙ্গিতে গান ধরল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবা। যার জন্মদিন উদযাপনের জন্য সারা দেশ মুখিয়ে থাকে তার নিজেরই কোনো খবর নেই। একেবারে ভুলেই গিয়েছিল আজকের দিনটার কথা। বহু বছর হয়ে গেল নিজের জন্মদিন পালন করে না আরশাদ। মানুষের হয়তো অ্যাটেনশন থেকে বাঁচতে এই দিনটা ঘরেই কাটিয়ে দেয় সে। আরশাদ অবাক হয়ে অরার দিকে তাকিয়ে বলল, আজকে 18 তারিখ। অরা প্রচ্ছন্ন হাসি এসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। কথা বাবাকে জড়িয়ে ধরে মিষ্টি গলায় বলল, হ্যাপি বার্থডে বাবা। আরশাদ কথার কপালে চুমু খেয়ে বলল, থ্যাংক ইউ সোনা। তুই জানলি কিভাবে? তোর মনে ছিল? আমি মনে রাখতে পারি না তো, ওরা আমাকে মনে করিয়ে দিয়েছে। বিছানার উপরে কেকটা নামিয়ে রাখতে রাখতে অরা বলল, এখন বাবার সাথে কেকটা কেটে ফেলো তো। কথা বলল। বাবা জানো, এই কেকের ডিজাইন আমি করেছি। তাই নাকি? আমি ওরাকে যেভাবে বলে দিয়েছি ও সেভাবে ডিজাইন করছে, তাই না ওরা? আরশাদ আরেক দফা অবাক হয়ে অরাকে বলল, তুমি কেকও বানাতে পারো? চেষ্টা করেছি, খেয়ে বলুন তো কেমন হয়েছে। কেক কাটার পর্ব শেষে কথা আরশাদকে বসার ঘরে নিয়ে এলো। আজ সকালে সে অরার সঙ্গে বাইরে গিয়ে বাবার জন্য অনেক গিফট কিনেছে। সবই কেনা হয়েছে তার পছন্দ মতো। ওরা আগে থেকেই সবগুলো গিফট রঙিন র্যাপিং পেপারে মুড়িয়ে রেখেছিল। আরশাদ একটা একটা করে গিফট খুলছে আর কথার উচ্ছ্বাস ক্রমেই বেড়ে যাচ্ছে। বাবার জন্মদিন উদযাপনের এক পর্যায়ে ক্লান্ত হয়ে সোফার উপরে ঘুমিয়ে পড়ল। আরশাদ তাকে কোলে নিয়ে সাবধানে ঘরে রেখে এলো। রাত 1টা বাজে। ব্যস্ত ঢাকার এই নিস্তব্ধ রূপ বড়ই অসহনীয়। ছাদে একা দাঁড়িয়ে রয়েছে আরশাদ, তার হাতে জ্বলন্ত সিগারেট। কথার কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত সারপ্রাইজে সত্যি তার বিস্ময়ের সকল সীমা ছাড়িয়ে গেছে। সে তো কোনোদিন ভাবতেই পারেনি জন্মদিনে মেয়ের কাছ থেকে এমন সারপ্রাইজ পাবে। হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো অরা। তার উপস্থিতি যেন এই মুহূর্তটাকে আরো সুন্দর করে দিল। অরা ক্ষীণস্বরে বলল, আজকের দিনে এই বাজে জিনিসটা না খেলে হয় না। আরশাদ কয়েক মুহূর্ত শান্ত দৃষ্টিতে তাকালো অরার দিকে। সুপারস্টার আরশাদ হককে সিগারেট খেতে বারণ করার সাহস এই পৃথিবীতে কারো নেই। অরার জায়গায় অন্য কেউ থাকলে আরশাদের রাগ আশেপাশের সবকিছু তছনছ করে ফেলতো। তবে এটা অরা বলেই হয়তো আরশাদ তেমন কিছুই করলো না। সদ্য জ্বালানো সিগারেটটা ফেলে দিয়ে বলল, হয়। নীরবতার মাঝে অনেকটা সময় দাঁড়িয়ে রইল তারা। সব থেকে ভালো হতো যদি এই প্রশান্তিময় নীরবতা যদি কখনো শেষ না হতো। অরা হঠাৎ নীরবতা ভঙ্গ করে বলল, এটা কিন্তু ঠিক না স্যার। কোনটা? পুরো দেশ আপনার জন্মদিন সেলিব্রেট করে, আর সেখানে আপনি নিজেই নিজের জন্মদিন ভুলে বসে আছেন। একেবারে মাথা থেকে চলেই গেছিল। নিজের বার্থডে সেলিব্রেট করি না। আজ কেন করলেন? অল থ্যাঙ্কস টু ইউ। কথা গিফটগুলো কেমন লাগলো? আরশাদ ভ্রু কুঁচকে বলল, নিজের গিফট কথা নামে চালিয়ে দিচ্ছ? ওগুলো কথার গিফটই, আমার গিফট তো এখনো বাকি আছে। তাই? হুম। অরা একটা কাচের জার আরশাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল। হ্যাপি বার্থডে স্যার। আরশাদ জিনিসটা হাতে নিতে নিতে বলল, থ্যাংক ইউ। আরশাদ এবার ভালো করে লক্ষ্য করলো অরার গিফট। মাঝারি সাইজের একটা কাচের জার, ভর্তি ভাঁজ করে রাখা কতগুলো চিরকুট, আর জারের বাইরের দিকে একটা কাগজে লেখা জার অফ সিক্রেটস। আরশাদ কৌতূহলী ভঙ্গিতে বলল, জার অফ সিক্রেটস? এই জারে আমার এক একটা সিক্রেট বন্দি। এটা তো ঠিক হলো না। তোমার মুখ থেকেই এক একটা সিক্রেট শুনতে আমার ভালোই লাগছিল। সব সময় এই জার থেকে সিক্রেট পড়তে পারবেন, কে বললো? তাহলে? আমি যখন আপনার আশেপাশে থাকবো না, কিন্তু আপনার খুব সিক্রেট শুনতে ইচ্ছে হবে, শুধু তখনই এখান থেকে একটা চিরকুট নিয়ে পড়বেন, এর আগে না। বহু কষ্টে এত বছর পর তিতলির নাম্বার খুঁজে পেয়েছে নওশিন। এই তিতলি মেয়েটা ঢাকা একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি চালায়।
মানুষের প্রয়োজনে গোয়েন্দা সরবরাহ করা তার কাজ। নাটক সিনেমায় আমরা দেখি কোনো খুন খারাপি হলে এসব গোয়েন্দা কোথা থেকে যেন উদয় হয়ে অত্যন্ত বিচক্ষণতা দক্ষতার সঙ্গে খুনিকে খুঁজে বের করে। বাস্তবে এমন হয় না। তিতলির এজেন্সির প্রধান ক্লায়েন্ট বিবাহিত মানুষেরা কখনো স্বামী স্ত্রীর পেছনে গোয়েন্দা লাগায়, কখনো স্ত্রী স্বামীর পেছনে। অবিশ্বাস্য হলেও সত্য, ডিভোর্সের আগে বিয়েটা যখন টিকেছিল নওশীন তখন একবার আরশাদের পেছনে গোয়েন্দা লাগিয়েছিল। আরশাদ তাকে যে সময় দিচ্ছে না সেই সময়গুলো কি অন্য কাউকে দিচ্ছে নাকি আসলে শুটিং নিয়ে ব্যস্ত, এই কৌতূহল মেটানোর জন্য। তবে শেষ রক্ষা হয়নি। আরশাদ সর্বক্ষণ দুজন বলশালী বডিগার্ড নিয়ে ঘোরাফেরা করে। তারা ওই গোয়েন্দাকে ধরে ফেলে। গোয়েন্দা বেচারা ভয়ের মুখে নওশীনের নাম বলে দেয়। আরশাদ বরাবরই চাইতো তাদের সম্পর্কটা টিকে যাক। যখন জানতে পারলো নওশীন তাকে সন্দেহ করে তার পিছে গোয়েন্দা লাগিয়েছে, তখন গিয়ে নওশীনকে প্রশ্ন করেনি। ভেবেছে ভুলটা তার নিজেরই। সে সময় দিতে পারে না বলেই হয়তো নওশীন তাকে সন্দেহ করছে। এজন্যে মানুষকে অতিরিক্ত ক্ষমা করতে নেই, তারা প্রশ্রয় পেয়ে যায়। ফোন রিসিভ করে তিতলি একরাশ উচ্ছ্বাস নিয়ে বলল, নওশীন ম্যাম, কতদিন পর কথা হচ্ছে আমাদের, কেমন আছেন? নওশীন গম্ভীর গলায় বলল। ভালো। আমার একটা কাজ করে দিতে পারবে তিতলি? তিতলি হাসি মুখে বলল, অবশ্যই করব, আপনার সেবার জন্যই তো আমরা বসে আছি। বলুন কি করতে হবে? আবারও আরশাদ স্যারের পেছনে গোয়েন্দা লাগাতে হবে? নওশীন বিরক্ত গলায় বলল, আমি কি সেই কথা বলছি? জি না। একজনের সম্পর্কে কিছু ইনফরমেশন জোগাড় করে দিতে হবে। কার সম্পর্কে ম্যাম? নওশীন ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, মেয়েটার নাম আফরোজা, ওরা ব্র্যাক ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে। আর নওশীনের কথার মাঝপথে তিতলি হতবাক গলায় বলল। উনি আরশাদ স্যারের ওয়াইফ না? নওশীন চুপ করে রইল। অরাকে সে আরশাদের স্ত্রী হিসেবে এখনো মেনে নিতে পারেনি, কখনো মানতে পারবেও না। মেয়েটার কোনো যোগ্যতা আছে নাকি আরশাদ হকের স্ত্রী হবার? তার নীরবতা লক্ষ্য করে তিতলি ভদ্রভাবে বলল, কি ধরনের ইনফরমেশন চাচ্ছেন ম্যাম? স্পেসিফিক্যালি বললে আমাদের সুবিধা হতো। মেয়েটা বড় হয় গ্রামে, বছর 5 আগে ঢাকায় এসছে। ঢাকায় আসার পর থেকে ওর জীবনে কি কি করেছে সব ইনফরমেশন চাই আমার। কাজের বাইরে সে কোথায় যায়, কার সঙ্গে মেশে, এভরিথিং। ঠিক আছে ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না। নওশীন দৃঢ় ভঙ্গিতে বলল, আই ওয়ান্ট দেম অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর একটা কথা, আমি যে ওর সম্বন্ধে ইনফরমেশন চেয়েছি এটা যেন কেউ জানতে না পারে। ফোন কেটে নওশীন মেঝের দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তার চোখ দুটো দিয়ে যেন অগ্নি ঝরছে। ওই মেয়ের শেষ সে দেখে ছাড়বে। কত বড় সাহস! আরশাদের জীবনে তার জায়গা দখল করতে এসেছে। নওশীনের মতে আরশাদের জীবনে যদি কোনো নারীর প্রবেশের অধিকার থাকে তবে সেটা আছে শুধুমাত্র তারই। পুরো 5তলা বিল্ডিং ফাঁকা পড়ে আছে। কোনো প্রকার ফার্নিচার না থাকায় কথা বললে বাড়ি খেয়ে আবারও তা ফিরে আসছে। ওরা অবাক হয়ে দেখছে জায়গাটা। ফাঁকা বিল্ডিং দেখার কিছু নেই, তবুও তার আগ্রহ যেন কমছেই না। ওরা ঘুরে ঘুরে দেখছে আর তার পেছনে আরশাদ। আরশাদ এর আগে বিল্ডিংটা দেখেছে আর নতুন করে দেখার তার কিছু নেই। সে দেখছে অরার বিস্ময়। ওরা হতবিহ্বল গলায় বলল, এই পুরো বিল্ডিংটা আপনি কিনে ফেলেছেন? আরশাদ স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, ভেবেছিলাম জায়গা কিনে জমির মতো করে বিল্ডিং তৈরি করব, কিন্তু তাতে অনেক সময় নষ্ট হতো। কেন, তোমার পছন্দ হয়নি? এই বিল্ডিংয়ে আরশাদের প্রোডাকশন হাউসের অফিস তৈরি করা হবে। আরশাদ হক প্রযোজকের খাতায় নাম লেখাতে যাচ্ছে। এই খবরে ইন্ডাস্ট্রি এখন সরগরম। কয়েকদিন হলো আরশাদ আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় জানিয়েছে বিষয়টা। ওরা বলল, এই বিল্ডিং কারো পছন্দ না হয়ে পারে? একটা মাল্টিন্যাশনাল কোম্পানির অফিস ছিল এই পুরো বিল্ডিংটায়। আমরা ছেলে ভেঙে চুরে নিজেদের মতো ইন্টেরিয়র করতে পারবো। আমি তো আগে থেকে ঠিক করে রেখেছি। নিচতলায় থাকবে আমাদের মেইন রিসেপশন, ওয়েটিং রুম আর কিছু সেট। দোতলায় পুরোটা জুড়ে শুটিংয়ের বিভিন্ন সেট। 3তলায় এক অংশ কনফারেন্স আর মিটিংয়ের জন্য, আরেক অংশে স্টাফরা কাজ করবে। 4তলায় পুরোটাই স্টাফদের জন্য। আর 5তলায় মেন অফিস রুমগুলো, যেমন তোমার রুম, আমার রুম। ওরা বিস্ময় নিয়ে বলল, স্যার, আপনি সত্যিই আমাকে এত বড় একটা দায়িত্ব দিতে যাচ্ছেন? আরশাদ ক্ষীণ হাসি হেসে বলল, আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলতে কি, আমার কি সেই যোগ্যতাটা আছে? আমি তোমাকে অনেক কনফিডেন্ট মেয়ে বলে মনে করতাম ওরা, আর এই তোমার কনফিডেন্স অবস্থা। ওরা কোমল স্বরে বলল, কনফিডেন্স আছে, তবে এতটাও নয় যে এত বড় কোম্পানি সামলাবো। খুব ভয় করছে আমার স্যার। আরশাদ আশ্বাস দিয়ে বলল, শুধু শুধু ভয় করছো ওরা? আমার বিশ্বাস সব কিছুই পারফেক্টলি সামলে নেবে তুমি।
আর ছোটোখাটো কোনো ভুল হয়ে গেলে তা শুধরে দেওয়ার জন্য আমি তো থাকবই। অরার গা বেয়ে শীতল হাওয়া বয়ে গেল। আশাদ তাকে পাশে থাকার আশ্বাস দিচ্ছে। এই আশ্বাসের জন্য যেন বহুকাল অপেক্ষা করেছিল সে। আচ্ছা, আশাদ ঠিক এভাবেই তার পাশে থাকবে আজীবন? যদি কোনো কারণে দূরে সরে যায় তবে তো তা কোনো ক্রমেই সহ্য হবে না ওরার। বাইরে জহির গাড়ি নিয়ে অপেক্ষা করছে। বিল্ডিং থেকে বেরিয়ে ওরা যে গাড়ির কাছে যাবে তখনই আশাদ বলে উঠল। ওরা চলো এক কাজ করি, আজ রিক্সা করে বাড়ি ফিরি। ওরা অবাক হয়ে বলল, আপনি উঠবেন রিকশায়? সুপারস্টার আশাদ হক সাধারণ মানুষের মতো রিকশায় ঘোরাঘুরি করছে। এই দৃশ্য একেবারেই হজম করার মতো নয়। তাকে রিকশায় দেখলে হাজারো মানুষের ভিড় জমে যাবে, রাস্তায় জ্যাম বেঁধে যাবে। তাই আশাদ বহু বছর হলো রিকশায় ওঠে না। তবে আজ কেন জানি মনের ভেতর থেকে এই ইচ্ছাটা জেগে উঠল। গাড়ির কাছে গিয়ে আশাদ নিজের সানগ্লাস আর একটা মাস্ক বের করে নিল। দুটোতে নিজের চেহারা পুরোপুরি ঢেকে ফেললো সে। ভালো করে খেয়াল করলেও বোঝা যাবে না রাস্তা দিয়ে আশাদ যাচ্ছে। রাত তেমন হয়নি, 8টার মতো বাজে। ঢাকাবাসীর ব্যস্ততা এখনই শেষ হয়ে যাবার কথা নয়, তবুও আজ রাস্তা কোনো কারণে ফাঁকা। দু একটা রিক্সা দেখা গেলেও খুব একটা যানবাহন নেই। ভালোই হলো। একে তো অন্ধকার, তার উপরে জনমানব শূন্যতা। কারোর আশাদ চিনে ফেলার সম্ভাবনা অতি ক্ষীণ। রিক্সা অড়াই ঠিক করলো। বাংলাদেশের সবগুলো রিক্সার বসার জায়গাটার সাইজ একই রকম নয়। কোনোটায় বেশি জায়গা থাকে, আবার কোনোটায় কম। বেছে বেছে আজকে রিক্সাটার বসার জায়গায় কম হতে হলো। এসব রিক্সা একজনের জন্য উপযুক্ত, দুজনকে বসতে হলে চাপাচাপি করে বসতে হবে। আরশাদ আগে রিক্সায় উঠে বসলো। ওরা উঠে বসতেই খেয়াল করলো জায়গা স্বল্পতার কারণে সে বসেছে আরশাদের গা ঘেঁষে। কি সর্বনাশের ব্যাপার! এক নিমিষে ওরার হৃদস্পন্দন বেড়ে গেল। আরশাদের এতটা কাছাকাছি কখনো বসেনি সে। অন্য সময় হলে ওরা ভাবতো এটাই তো স্বাভাবিক, রিক্সায় জায়গা নেই তাই বসতে গেলে গায়ের সঙ্গে গা লেগে যেতেই পারে। তবে আজ বিষয়টাকে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারছে না ওরা। লজ্জায় তার গাল দুটো রক্তিম হয়ে এসেছে। ওরা সাবধান আরশাদের কাছ থেকে সরে বসার চেষ্টা করলো। আরশাদ হঠাৎ ধমকের সুরে বলল, কি করছো? পড়ে যাবে তো, এদিকে সরে আসো। আরশাদের এক ধমকে ওরা হিমবাহের মতো জমে ঠিক আগের জায়গাতেই বসে রইল। অনবরত আরশাদের শরীরে স্পর্শ তাকে ভেতরে প্রবল তুফান সৃষ্টি করছে। নিজেকে কেমন এলোমেলো লাগছে ওরার। অস্বস্তিকর এই পরিবেশ কিছুটা সহজ করার জন্য ওরা নিজেই বলল। আপনাকে এই প্রথম রিকশায় উঠতে দেখলাম। আরশাদ রাস্তার দিকে তাকিয়ে থেকে বলল, কত বছর পরে যে রিক্সায় উঠলাম নিজেই জানি না। অথচ একটা সময় ছিল প্রতিদিন রিক্সায় যাতায়াত করতাম। একবার স্টার লাইফে পা রাখলে আর সহজে সাধারণ জীবনে ফিরে যাওয়া যায় না, সাধারণের মতো কাজ করা যায় না। কখনো কখনো এমন ছদ্মবেশ নিয়ে রিকশা উঠলেও তো পারেন। এখন আর অ্যাডভেঞ্চারের শখ নেই। ওরা হঠাৎ কি যেন মনে করে বলল। আমি বলে আসবেন? পর মুহূর্তেই মনে হলো বিরাট বোকামি হয়ে গেছে। কি মনে করে সে আরশাদকে এমন প্রশ্ন করলো কে জানে। সে বলল কেন ছদ্মবেশ নিয়ে রিকশায় ঘুরতে আসবে আরশাদ? তার কি দায় পড়েছে? ওরাকে আশ্চর্যের চূড়ায় পৌঁছে দিয়ে আরশাদ বলল। আসবো? আরেক দফা এলোমেলো হয়ে গেল ওরার অন্তরাত্মা। আরশাদ কেন এতটা গুরুত্ব দিচ্ছে তাকে? এই গুরুত্ব তো দিন দিন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। আরশাদ আকাশের দিকে তাকিয়ে হালকা গলায় বলল। আর চারটা নেই নাকি? ওরা অস্পষ্ট গলায় বলল। উম, অমাবস্যা, চাঁদ থাকলে ভালো হতো। রিকশায় ঘুরতে ঘুরতে চাঁদ দেখা যেত। সবাই শুধু চাঁদের প্রশংসাই করে, অথচ খেয়াল করেছো আমাবস্যার অন্যরকম একটা সৌন্দর্য আছে। ওরা কতক্ষণ আকাশের দিকে ভালো করে লক্ষ্য করে বলল। তাই তো। আরশাদের এই গুণটা ওরাকে সব থেকে বেশি মুগ্ধ করে। সাধারণের সঙ্গে তার চিন্তাধারা সমরেখায় চলে না। এজন্যই তো সাধারণের থেকে সে এতটা আলাদা, এতটা অনন্য। পোড়া পোড়া একটা গন্ধ নাকে এসে লাগায়, চোখ মেলে তাকায় ওরা। যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। বাড়িতে আগুন ধরেছে। পাশের ঘরটায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতায় চোখের সামনে জানালাটা ভেঙে পড়ল। প্রচণ্ড ধোঁয়ায় ওরা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ জ্বালা পোড়া করছে। আগুন লাগলো কি করে? তার থেকে বড় কথা, আগুন লাগার পর কেউ তাকে ডাকলো না, সে ওভাবেই পড়েছিল। পাশের ঘর থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। যে কোনো সময় এই ঘরে ঢুকে পড়বে। স্বাভাবিক চিন্তা চেতনার পর্যায়ে রইল না ওরার মস্তিষ্ক। ভয়ে আতঙ্কে তার পুরো শরীর হিম হয়ে গেল। এখন সে কি করে বাঁচবে, কি করে বাঁচাবে নিজেকে? এক মুহূর্ত অপচয় না করে উঠে দাঁড়ালো ওরা। বাড়ির মূল দরজা পাশের ঘরের সঙ্গে, ওখানে যাওয়ার উপায় নেই। তবে তার এই ঘরটা থেকেও বাড়ির পেছন দিকে যাওয়া যায়। ওরা ছুটে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করছে, তবে পারছে না। কেউ যেন বাইরে থেকে তালাবদ্ধ করে রেখেছে তাকে। ওরা বিকট শব্দে আর্তনাদ করছে, বাইরে যাওয়ার আকুতি করছে, কেউ তার ডাক শুনতে পাচ্ছে না। আগুনে ঘরে আসতে শুরু করেছে। ধোঁয়ার মাত্রা আরও বেড়ে গেল। ওরার মনে হচ্ছে আগুন গায়ে এসে লাগার আগে ধোঁয়ার তীব্রতাতে সে মরে যাবে। হঠাৎ তার মনে পড়লো জানালাটার কথা। জানালাটা খুলতে ওরা দেখতে পেল বাইরে দাঁড়িয়ে আছে তার নতুন মা, তার পাশে দাঁড়িয়ে তার ছোট ছোট ভাইরা। ওরা চিৎকার করে বলল, নতুন মা, আমায় বের করো।
আয়েশা মুখ বিকৃত করে বললেন, তোর মতো মাইয়া বাইর করুম আমি কেন রে সেমরি? বাপের মুহে কালি করিয়া পালানোর সময় মনে ছিল না? অহন তুই পুইরা মর, এটাই তোর শাস্তি। আগুন একটু একটু করে এগিয়ে আসছে অরার দিকে। সে আকুতির স্বরে বলল, আমার বাঁচাও নতুন মা। নতুন মা আর কিছুই বলল না, একগাল হেসে তাকিয়ে রইল তার দিকে। ছোট ছোট বাচ্চাগুলোর মুখেও হাসির ছড়াছড়ি, যেন ওরাকে পুড়ে মরতে দেখে তাদের খুব আনন্দ হচ্ছে। ওরা অনবরত চিৎকার করে এই বদ্ধ ঘর থেকে রেহাই পাবার চেষ্টায় ব্যস্ত। তার আর্তনাদ আর কারো কানে পৌঁছাতে পারল না, তার আগেই আগুন এসে স্পর্শ করলো তাকে। বিকট শব্দে চিৎকার করে উঠে বসলো ওরা। দুঃস্বপ্ন, এটা কেবলই দুঃস্বপ্ন। মানুষের দুঃস্বপ্ন এতটা ভয়াবহ হতে পারে? ওদিকে ওরা চিৎকারের আওয়াজ এতটাই প্রবল ছিল যে তা দোতলায় আরশাদের কানে গিয়ে পৌঁছালো। আরশাদ এখনো ঘুমায়নি, পরবর্তী শুটিংয়ের স্ক্রিপ্ট নিয়ে বসেছিল। সে বুঝতে পারছে চিৎকারটা অরারই, শুধু শুধু একটা মেয়ে এমন চিৎকার করবে না। ওরা ঠিক আছে তো? বিচিত্র এক উদ্বেগ খেলে গেল আরশাদের মনে। অরাকে নিয়ে তার উদ্বেগ যেন দিন দিন বেড়েই যাচ্ছে। স্ক্রিপ্ট বন্ধ করে উঠে দাঁড়ালো আরশাদ। এভাবে হাত গুটিয়ে থাকার কোনো মানে হয় না। একবার গিয়ে মেয়েটাকে দেখে এলে তো ক্ষতি নেই। দরজায় টোকা পড়লো, বিছানায় বসে এখনো রীতিমতো কাঁপছে ওরা। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। ওরা বুঝতে পারলো আরশাদ এসেছে। এ বাড়িতে তারা দুজন ছাড়া এই মুহূর্তে কেউ নেই। ওরা অস্পষ্ট গলায় বলল, আসুন স্যার। আরশাদ ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে চিন্তিত গলায় বলল, ওরা চিৎকারটা তুমি করেছিলে? অরা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আরশাদ এসে অরার পাশে বসতে বসতে উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে তোমার? অরা কিছু বলতে পারছে না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশাদের দিকে। আরশাদ হক, যে মানুষটা পৃথিবীর কাউকে তোয়াক্কা করে না, সে কেন এসে খোঁজ নিচ্ছে তার? ওই দুঃস্বপ্নের মতো অরা যদি সত্যি সত্যি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তাতে তার কি? এই ভয়ঙ্কর মুহূর্তটাই নিজের পাশে একেবারেই আরশাদকে আশা করেনি ওরা। তার উপরে তার এই মায়াময় উদ্বেগ দেখে যেন অরার চোখে জল চলে এলো। আরশাদ ব্যস্ত গলায় বলল, কি আশ্চর্য, কাঁদছো কেন? কি হয়েছে? অরা কম্পিত স্বরে বলল, স্বপ্ন দেখেছি। তাই বলে কাঁদতে হবে নাকি? অনেক ভয়ঙ্কর ছিল স্বপ্নটা। আরশাদ বিছানার পাশে সাইড টেবিল থেকে পানি ভর্তি গ্লাসটা নিয়ে অরার দিকে এগিয়ে দিয়ে বলল। পানিটা খাও। অরা এক ঢোকে সমস্ত গ্লাসের পানি শেষ করে ফেলল। তবুও তার সমস্ত শরীর কেঁপে উঠছে। অরা এলোমেলো গলায় বলতে লাগলো, জানেন স্যার, পৃথিবীর কাছে আমি নিজেকে দেখাই একজন সাহসী মেয়ে হিসেবে, কিন্তু ভেতরে ভেতরে আমি প্রচন্ড ভীতু। ভয় আমায় শেষ করে দেয়। আমার এই সিক্রেটটা পৃথিবীর কেউ জানে না, আপনাকেই জানালাম। আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল। চলো। অরা অবাক গলায় বলল, কোথায়? ওপরে আমার পাশের রুমটায়, এখন থেকে এখানে থাকবে। কিন্তু উফ, চলো তো। ওরা এখন একা একা থাকলে আরো ভয় পাবে। আরশাদের পাশের ঘরে এসে অরার ভয়টা অনেকাংশেই কেটে গেল। সে তো ভেবেছিল আজ রাতে তার ঘুমই হবে না, ভয়ে আতঙ্কে নির্ঘুম কাটাতে হবে বাকিটা রাত। তবে ভাগ্যক্রমে বিছানায় শুয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দু চোখে ঘুম জড়িয়ে এলো। এতটা স্বস্তির ঘুম তার বহুদিন হয়নি। বারবার মনে হচ্ছে তার কিচ্ছু হবে না। দুঃস্বপ্ন দেখে ভয় পেলেই তো পাশের ঘর থেকে ছুটে আসবে ওই মানুষটা।